তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে আজকে দ্বিতীয় ক্লাস। বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য এইচএসসি ভূগোল প্রথম পত্র, তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন। আলোচ্য বিষয় হচ্ছে আজকে নদীর গতি এবং পর্যায় সম্পর্কিত সৃজনশীল প্রশ্ন। একটা উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। নদীর গতি এবং পর্যায় সম্পর্কিত আলোচক হিসেবে আছি আমি, মোহাম্মদ আকবর আলী। উপরে আমার এখানে একটা ছবি দেওয়া আছে এবং নিচে নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। আসলে পড়তে হবে তো অনেকগুলো জিনিস। এখানে তোমাদের এই প্রশ্নটা, এই যে উদ্দীপক, এই উদ্দীপকটা বোর্ডের কোনো সালে এসেছে। উদ্দীপকটা আমি পড়ি। নদীর সৃষ্টি হয় পার্বত্য অঞ্চলে। এই জিনিসগুলো উদ্দীপকটা পড়ে আগে ভালো করে বুঝতে হবে। নদীর সৃষ্টি হয় পার্বত্য অঞ্চলে, তার সমাপ্তি সাগরে বা হ্রদে। তাহলে কোথায় সৃষ্টি হলো? নদীটা পার্বত্য অঞ্চলে, এবং সমাপ্তি ঘটলো সাগরে। পার্বত্য অঞ্চলে নদী খুবই সংকীর্ণ। পার্বত্য অঞ্চলে নদী উচ্চিকোণ বা সংকীর্ণ হয়, কিন্তু সাগরের কাছাকাছি এলাকায় বিস্তৃত প্রশস্ত, বড় প্রশস্ত হয় এবং বিস্তৃত হয়। আবার এখানে আসলে সংকীর্ণ এবং বিস্তৃত প্রশস্তের কথা বলা হচ্ছে শেষ পর্যায়ে। আবার সৃষ্টির শুরুতে নদী যতটা দ্রুত বেগে বহমান, এখানে নদীর পানির বেগের কথা বলা হচ্ছে যে দ্রুত বেগে বহমান, শেষ ভাগে ততটাই ম্রিয়মান। শেষ ভাগে পানির গতিবেগটা অনেকটা কমে যায়। এখানে আমরা যে জিনিসটা বুঝলাম, এখানে সাধারণত পার্বত্য অঞ্চলে নদী সংকীর্ণ এই কথাটা বলা আছে। আর সাগরের কাছাকাছি সর্বশেষ পর্যায়ে বিস্তৃত এবং প্রশস্ত কথা বলা আছে। তাছাড়াও পার্বত্য অঞ্চলে নদী দ্রুত বেগে প্রবহমান, এটা বলা আছে। আবার শেষ ভাগে ধীরে ধীরে প্রবহমান বা ম্রিয়মান, এটাই বলা আছে। তাহলে দুইটা জিনিস এখানে, স্রোত এবং তার আকৃতির কথা বলা হয়েছে। এখানে প্রশ্ন যদি আমরা আসি, পাত সঞ্চালন কি, এটা তো জ্ঞানমূলক প্রশ্ন। পাদদেশীয় পললসমভূমি কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো, এটাও একটা অনুধাবনমূলক প্রশ্ন। তারপরে উদ্দীপকে নদীর সংকীর্ণতার জন্য কি কি প্রবাহক দায়ী ব্যাখ্যা করো, এটা হচ্ছে তোমার গ নম্বর যে প্রশ্নটা থাকে। উদ্দীপকের সংকীর্ণতার জন্য কি কি প্রভাবক দায়ী, কি কি কারণে পার্বত্য অঞ্চলে এই নদীগুলো খুব চিকন হয় বা সংকীর্ণ হয়, সেটা ব্যাখ্যা করতে হবে। সৃষ্টির শুরুতে নদী যতটা দ্রুত বহমান, শেষ ভাগে ততটাই ম্রিয়মান, বিশ্লেষণ করো। আর কোনটা বিশ্লেষণ করতে হবে? যে পার্বত্য অঞ্চলে নদী দ্রুত বেগে প্রবাহিত হয় এবং শেষ ভাগে ধীরে ধীরে প্রবাহিত হয়, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা এই বিশেষ করে উদ্দীপকটা একটু ভালো করে পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি, তাহলে প্রশ্নগুলোর উত্তর বের করা খুব সহজ হয়। আমি বলবো, আগে কিন্তু এই উদ্দীপকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপককে কি বলতে চাচ্ছে সেটাকে আমাদেরকে আগে বুঝতে হবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরে আসতে হবে। এবার আমরা একটু উত্তর করার চেষ্টা করি। উত্তর তোমাদের বইয়ে আছে, সেটা পড়লেই হবে। তারপরেও আমি একটু নমুনা স্বরূপ কিছু আলোচনা করি। প্রথমে আছে পাত সঞ্চালন কি। এই চ্যাপ্টারটা তো বহুবার পড়ানো হয়েছে।
এবং প্রত্যেকে হয়তো পড়েছে পাত সঞ্চালনটা কি, পাত বলতে আমরা কি বুঝি সেটা। এখানে একটা চিত্র আছে, এ একটা প্লেট, এ একটা প্লেট, এটা স্থনোস্ফিয়ার। এই যে অশ্বমণ্ডল গুরুমণ্ডলের মাঝে যে স্থনোস্ফিয়ার আছে, তারপরে এটা ভাসমান। আগে এই পাত সম্পর্কে, এরকম বড় বড় পাত আছে 7টা, আর ক্ষুদ্র পাত আছে, মাঝারি ধরনের পাত আছে 20টা, এরকম আরো ক্ষুদ্র পাত আছে অনেকগুলো। তাহলে পাত হলো কি? পাত শিয়াল এবং সীমা সহ ভূখণ্ড ভূত্বকীয় খণ্ড সমূহ, এরকম খণ্ড সমূহ যা ছোট বড় মাপের, পাতলা, অনমনীয় এবং কঠিন প্রকৃতির। এগুলো কি হয়? ছোট এবং বড় হয়, মাপের হয়, পাতলা হয়, অনমনীয় হয়, কঠিন প্রকৃতির হয়। এক কথায় যদি আমরা উত্তরটা আসি, পিচ্ছিল অ্যাস্তনোস্ফিয়ার, এই যে অ্যাস্তনোস্ফিয়ার, পিচ্ছিল অ্যাস্তনোস্ফিয়ারের উপর এই পাতলা পাতগুলি সর্বদা ধীর গতিতে চলমান। এগুলো স্থির নয়, সর্বদা ধীর গতিতে চলমান। পাতগুলির এইরূপ বিভিন্ন দিকে চলনকেই পাত সঞ্চলন বলে। পাতগুলির এইরূপ বিভিন্ন দিকে চলনকেই পাত সঞ্চলন বলে। পাতের চলন 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একটা থেকে একটা পাত এদিক থেকে এদিকে সরে যায়, একটা পাত এদিক থেকে এদিকে আসে, এদিক থেকে সংঘর্ষ হয়, সংকুচিত হয়, একটা পাত আর একটা সঙ্গে কি হয়, একটা উপরের দিকে উঠে যায়, একটা নিচের দিকে নেমে যায়। এই যে বিভিন্ন দিকে পাত চলমান, এই বিভিন্ন দিকে চলনকেই পাত সঞ্চালন বলা হয়। তাহলে পাত সঞ্চালন কি আমরা বুঝলাম। এইভাবে উত্তরটা খুব বেশি লেখার দরকার নাই, কাকে বলে এইটুক লিখলেই 1 নম্বর পাওয়া যাবে। এবার যদি খ নম্বর প্রশ্নে আসি, খ নম্বর প্রশ্নে পাদদেশীয় পললভূমি কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। পাদদেশীয় পলল সমভূমি কিভাবে সৃষ্টি হয় সেটা ব্যাখ্যা করতে বলছে খ নম্বর প্রশ্নে। একটু পড়ার চেষ্টা করি। অনেক সময় পাহাড়ি ও নদী দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে পাহাড়ের পাদদেশে নতুন নতুন সমভূমি গড়ে তোলে। এই পাদদেশীয় কি করে যে অনেক পাদদেশীয় অনেক সময় পাহাড়িয়া নদী, এই যে পাহাড়িয়া নদীগুলো আছে, এটাকে পলি বালি কাকর ইত্যাদি বহন করে নিয়ে এসে সঞ্চিত হয়ে পাহাড়ের যে পাদদেশ আছে এখানে সে সমভূমি গড়ে তোলে। সমভূমি এখানে পলল পাখা, পলল কোণ, এগুলো অনেকটা সমভূমির আকার ধারণ করে, গড়ে ওঠে। এইরূপ সমভূমিকে সাধারণত পলল, পাদদেশীয় পলল সমভূমি বলা হয়। এরূপ বাংলাদেশের রংপুর, দিনাজপুর জেলার অধিকাংশ স্থানে পলসমভূমি নামে পরিচিত। তিস্তা, আত্রাই, করতোয়া এসব নদীগুলো উত্তরে হিমালয় হতে উৎপন্ন হয়েছে। ফলে নদীগুলো সহজেই পাহাড় হতে পলল বহন করে এই অঞ্চলে সঞ্চয় করে পাদদেশীয় পলসমভূমি গঠন করেছে। এইভাবে কিন্তু পলল সমভূমি গঠিত হয়েছে। তাহলে আমরা এই 2 নম্বর প্রশ্নের, খ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবং একটু 2 নম্বর পেতে হলে এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। যদি ছবিটা দিতে পারো তবে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। এবার আসো, গ নম্বর যে প্রশ্নটা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ এবং ঘ, এটা 3টা প্রশ্ন এখানে। 3 নম্বরের প্রশ্ন বলেছে যে যে পার্বত্য অঞ্চলে যে নদী অত্যন্ত সংকীর্ণ হয়, এর জন্য কি কি প্রভাবক দায়ী? উদ্দীপকে নদীর সংকীর্ণতার জন্য পার্বত্য ভূমিরূপ এবং উৎপত্তি নদীর কাজই প্রভাব হিসেবে কাজ করে। তাহলে এখানে 2টা উৎপত্তি স্থলে নদীর সংকীর্ণতার জন্য দায়ী 2টা উৎপত্তি স্থলে এখানকার যে ভূমিরূপ আছে সেটা, এবং এই উৎপত্তি স্থলে পার্বত্য অঞ্চলে যে নদীর যে কাজ, এই কাজ, এই 2টা জিনিস, 2টি প্রভাবই উৎসস্থলের উপরে মানে কাজ করে থাকে। পার্বত্য অবস্থা নদীর গতির প্রাথমিক পর্যায়ে, এটা আমরা জানি। উৎসস্থলে নদীতে পানির পরিমাণ ক্রমান্বয়ে, উৎসস্থলে এই যে উৎসস্থল, উৎসস্থলে পানির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এটা তো আমরা জানি, ক্রমান্বয়ে এখানে বৃদ্ধি পায়। তার চলার পথ বন্ধুর প্রকৃতির মধ্য দিয়ে প্রবাল গতিসম্পন্ন, এ সমস্ত প্রভাবক নদীকে পার্বত্যাবস্থায় সংকীর্ণ করে। তাহলে এখানে এই যে অবস্থাগুলো, উৎপত্তি স্থলে তার ভূমিরূপ এবং তার কাজই দায়ী। নদীর এখানে পানির পরিমাণ বৃদ্ধি পায়, গতি বৃদ্ধি প্রাপ্ত হয়, বন্ধুর প্রকৃতির হয়,
গতিসম্পন্ন এবং মধ্য দিয়ে প্রবাল গতিসম্পন্ন হয়, এ সমস্ত প্রবাহক নদীকে পার্বত্য অবস্থায় কি করে, সংকীর্ণ করে বা চিকন করে ফেলে, চিকন করে। এবার আসো উৎস হতে একটু ব্যাখ্যা, এটা আসলে একটু ব্যাখ্যা দেওয়ার দরকার, যেহেতু একটু বেশি নাম্বার আছে এখানে। এখানে বলছে উৎস হতে মোহনা পতিত হওয়া পর্যন্ত নদীর গতিপথকে তিনটি ভাগে ভাগ করা যায়: প্রাথমিক পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়, অর্থাৎ পার্বত্য পর্যায়, সমভূমি পর্যায় এবং বদ্বীপ গঠিত পর্যায়। তন্মধ্যে পার্বত্য অবস্থা বা ঊর্ধ্বগতি একটি, এর মধ্যে যে পার্বত্য যে অবস্থা, এই যে পার্বত্য অবস্থা বা ঊর্ধ্বগতি একটা, এটাই কিন্তু আমার আলোচনার বিষয়। পার্বত্য অঞ্চলে ভূমিভাগ খুব ঢালু হয় এবং উঁচু নিচু হয়। এই পার্বত্য অঞ্চলে ভূমিভাগ খুব ঢালু হয় এবং উঁচু নিচু হয়। সেজন্য নদী উৎস স্থান হতে খাড়া পর্বতক্ষত্রকে প্রচন্ড গতিতে নেমে আসে। যেহেতু এখানে পর্বতের এখানে যে পথ, এটা হচ্ছে অনেকটা উঁচু ঢালু, সেই জন্য উঁচু থেকে নিচের দিকে যখন পানিটা চলে আসে স্রোতটা, তখন এই প্রচন্ড গতিতে এটা চলে আসে। প্রচন্ড গতি যখন হবে তখন এটা ক্ষয়কার্য বেশি করবে। কিন্তু এটা চিকন বা সংকীর্ণ হলো কেন, এটাই তো ব্যাখ্যা। প্রবাল স্রোতের আঘাতে পর্বত গাত্রের পার্শ্বভাগের চেয়ে নিম্নভাগ বেশি দ্রবীভূত হয়। এখানে কি বলছে, যে এখানে এখানে কিন্তু নদীর এই যে পার্বত্য অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত, সেই জন্য এর পার্শ্বদেশ অপেক্ষা নিম্ন দেশ কিন্তু নরম শিলা দ্বারা গঠিত। এই প্রবাল বেগে প্রবাহিত বা নিম্নভাগ ক্ষয়প্রাপ্ত বেশি হয় পার্শ্বভাগ থেকে। পার্শ্বভাগের চেয়ে পার্বত্য গাত্রের পার্শ্বভাগের চেয়ে নিম্নভাগ বেশি ক্ষয়প্রাপ্ত হয়। পার্বত্য নদীর স্থলভাগকে ক্ষয় করে এবং ক্ষয়িত অংশ পরিবহন করে, ফলশ্রুতিতে এই অঞ্চলের নদীগুলোর কিছুটা সংকীর্ণতা পরিলক্ষিত হয়। এর ফলে এই অঞ্চলের নদীগুলো পার্শ্বক্ষয়ের ছেলে নিম্নক্ষয় বেশি করে এবং এর যে পলি বালি, যে যে মানে যে ক্ষয়িত অংশ, সেগুলো বয়ে নিয়ে যে সমভূমি অঞ্চলের দিকে চলে যায় এবং এই যে মধ্য অঞ্চলে মধ্যভাগে নিয়ে চলে যায়। এর জন্য এখানকার নদীগুলো অত্যন্ত সংকীর্ণতা পরিলক্ষিত হয়। মূলত আরো একটু ব্যাখ্যায় আসি, তোমরা এত ব্যাখ্যা দেওয়া দরকার নাই, তারপরে একটু বোঝার চেষ্টা করো। মূলত পার্বত্য অঞ্চলের মৃত্তিকাগুলো খুবই কঠিন প্রকৃতির, এটা আগে বুঝেছি। তন্মধ্যে নদীর পার্শ্ববর্তী শিলাগুলো কঠিন শিলা, শৈল দ্বারা সেল দ্বারা গঠিত, পাথর দ্বারা গঠিত। ফলে এগুলো সহজে ক্ষয়ীভূত হতে পারে না। পার্শ্ববর্তী যে কত অঞ্চলটা, এইটা সেল দ্বারা গঠিত বা পাথর দ্বারা গঠিত বা কঠিন শিলা দ্বারা গঠিত, এখানে এগুলো বেশি ক্ষয়ীভূত হতে পারে না। যার ফলে প্রচন্ড স্রোতে উক্ত শিলাগুলো দুর্বৃত্ত করে দুর্বৃত্ত অঞ্চলে নিয়ে যায়। এ কারণে দেখা যায় পার্বত্য অঞ্চলে পার্শ্বক্ষয় না হয়ে নিম্নভাগ দুর্বৃত্ত হয়। এর ফলে পার্বত্য অঞ্চলের নদীগুলোর মধ্যে কিছুটা সংকীর্ণতা পরিলক্ষিত হয়। স্বাভাবিকভাবেই নিম্নদেশ বেশি ক্ষয়প্রাপ্ত হয়, পার্শ্বদেশ ক্ষয়প্রাপ্ত হয় না। ফলে এই পার্বত্য অঞ্চলে নদী অনেকটা কি হয়, কিছুটা সংকীর্ণ তা পরিলক্ষিত হয়। এইভাবে প্রমাণ করা যায় যে পার্বত্য অঞ্চলে নদী সংকীর্ণতার জন্য আমরা কি দায়ী পেলাম। পার্বত্য অঞ্চলে আসলে যে প্রভাবক গুলো দায়ী, সেগুলো হচ্ছে এখানে আসলে নদীর যে পার্বত্য অঞ্চলে যে ভূমিরূপ, এই যে কঠিন ভূমিরূপ, এই ভূমিরূপ দায়ী। নদী যে কাজ করে সেজন্য দায়ী। এখানকার নদীর ঢালুটা অনেক উঁচু নিচু এবং বন্ধুর প্রকৃতির মধ্য দিয়ে এখানে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় এবং এখানকার নদীর স্রোতের গতিবেগ বেশি থাকে। পলি বালি কাঁকর ইত্যাদি বয়ে নিয়ে যায়। ফলে নিম্নদেশ নদীর নিম্নদেশ অনেকটা বেশি ক্ষয় হয় এবং নদী সংকীর্ণ হয়ে যায়। তাহলে এটা আমরা বুঝলাম, এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার আমরা ঘ নম্বর যে প্রশ্নটা আসলো সেটা একটু চেষ্টা করি। এখানে নদীর গতির কথা বলা হয়েছে। এখানে আগে তো সংকীর্ণতার কথা বলা হলো, এখানে নদীর গতিবেগের কথা বলা হয়েছে। সৃষ্টির শুরুতে যতটা দ্রুত বহমান, শেষ ভাগে ততটাই ম্রিয়মাণ। আলোচ্য উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করা হলো। এইভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবা।
যে উৎস হতে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে পার্বত্য অবস্থা বা ঊর্ধ্বগতি, সমভূমি অবস্থা বা মধ্যগতি এবং বদ্বীপ অবস্থা বা নিম্নগতি, তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে কিন্তু এই যে ঊর্ধ্বগতি, মধ্যগতি, নিম্নগতি, এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে না। এখানে স্রোতের বেগ অত্যন্ত বেশি ঊর্ধ্বগতিতে, মধ্যগতিতে একটু কম, আর এটা মিরিয়মান হয়ে গেছে। এইবার আসো আর একটু ব্যাখ্যায় আসি। পার্বত্য পার্বত্য অবস্থায় ভূমি অনেক বেশি ঢাল এবং উঁচু নিচু হয়, সেজন্য এই অঞ্চলে নদীবেগ সব থেকে বেশি হয়। নদীর গতিবেগ এই এই পার্বত্য অঞ্চলে উঁচু নিচু হয়, ঢাল উঁচু হয় এবং ঢাল বেশি ঢালু হয়। এর জন্য এখানে পানির গতিবেগ অনেকটা বেশি থাকে। কারণ এই অবস্থায় নদী উপত্যকার পার্শ্বভাগের শিলা অনেক বেশি কঠিন, ক্ষয়ীভূত হতে পারে না, যে কথা আগে ব্যাখ্যা করেছি। যার ফলে নদীর নিম্নভাগে ক্ষয় করে সামনের দিকে প্রবাহিত হয়। ফলে দেখা যায় নদীর গতিপথে এই অবস্থায় নদীর গতিবেগ সবচেয়ে বেশি থাকে। এরপর নদী পতিত হয় সমভূমির দিকে। এখানে নদীর গতিবেগ বেশি থাকে কেন? কারণ হচ্ছে এখানকার যে এই যে হিমবাহ, তারপরে বৃষ্টি তুষার, এগুলো এই পার্বত্যগত উৎস স্থল থেকে নিচের দিকে প্রবাহিত হয় এবং এর ঢালুটা অনেক উঁচু থেকে নিচের দিকে পানিটা আসে। এই জন্য এখানে নদীর সংকীর্ণতা বেশি থাকে, পানি বেশি থাকে। এই জন্য এর গতিবেগটা বেশি হয়, অর্থাৎ আহ দ্রুত বেগে প্রবাহমান থাকে। ফলে দেখা যায় নদীর গতিপথের অবস্থায় গতিবেগ সবচেয়ে বেশি। এরপর নদী প্রবাহিত হয় সমভূমির দিকে, এই অঞ্চলের দিকে নদী প্রবাহিত হয়। এই অবস্থায় নদীর নিম্নভাগের ক্ষয়ের চেয়ে পার্শ্বক্ষয় হয়ে নদী অনেকটা বেশি প্রশস্ত বিস্তৃতি লাভ করে। এরপরে কি হলো, এখানে কঠিন অবস্থা না হলে এই যে নদী সংকীর্ণ নদীটা এগিয়ে এসে এইখানে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয়টা বেশি হবে এবং নদী প্রশস্ততা বেড়ে যাবে। কারণ এই অবস্থায় ভূমি পাহাড়ি অঞ্চলের মতো ঢালু না হয়, নদীর গতিবেগ পূর্বের তুলনায় কম থাকবে, নদীর গতিবেগ এইখানে কম থাকবে। এটা আলোচনা করা হলো। এখানে আরো আসো লাস্টে। নদীর গতিপথের নদীর গতিপথের তৃতীয় পর্যায়ে হচ্ছে বদ্বীপ অবস্থা বা নিম্নখাত অবস্থা। এই অঞ্চলটা, এই যে বদ্বীপ গঠন যে অঞ্চল আছে এইটা, সমভূমি অবস্থায় নদীর সাথে বিভিন্ন নুড়ি পাথর কর্দম বালি প্রভৃতি থাকায় এগুলো বাহিত হয়ে আরো সামনের দিকে বদ্বীপ অবস্থায় নিয়ে আসে এবং কিছু কিছু নুড়ি বালি কর্দম নিচের দিকে জমা হতে থাকে। ফলে নদীর গতিবেগ আরো কমে যায়। এই অবস্থায় নদীর পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় খুবই কম হয়। বরং এই অবস্থায় গতি হওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়। অর্থাৎ নদীর মোহনায় নিকট বিভিন্ন বদ্বীপ আকারে ভূভাগের সৃষ্টি হয়। নদীর প্রাথমিক অবস্থা অর্থাৎ পাহাড়ি অঞ্চলে নদীর গতিবেগ বেশি থাকে, অর্থাৎ নদীর দ্রুত গমন। ঠিক বিপরীত ভাবে দেখা যায় নদীর গতিপথের শেষ পর্যায়ে নদীর গতিবেগ থাকে খুবই মন্থর, অর্থাৎ নদী ম্রিয়মাণ থাকে। তাই বলা যায় আলোচ্য উক্তি যথার্থ হয়েছে বলে আমি মনে করি। এখানে তাহলে কি হলো, যে নদীর এখানে গতিবেগ বেশি থাকে, এখানে উঁচু থাকে, ঢালু বেশি থাকে, নদী সংকীর্ণ থাকে, নদীর গতিবেগ, তাই বলা যায় নদী এখানে দ্রুত বেগে প্রবাহমান। আবার এখানে মধ্য গতিতে নদীর প্রশস্ততা বেড়ে যায়, পার্শ্বক্ষয় নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেড়ে যায়, নদীর সমভূমিতে আসলে স্বাভাবিকভাবে নদীর গতিবেগ কমে যায়। আবার যখন নিম্ন গতিতে চলে আসে, বদ্বীপ পর্যায়ে চলে আসে, এখানে যে সমভূমি পর্যায়ে যে নুড়ি বালি পাথর বহন করে নিয়ে আসে নদী, সেটা এখানে সঞ্চিত হয়ে পথে বাধাপ্রাপ্ত হয়। ফলে এখানে গতিবেগ একেবারেই কমে যায় বলা যায়। সেই জন্য বলা হয় যে অর্থাৎ এই অবস্থায় নদীর গতিবেগ খুবই মন্থর এবং নদী অর্থাৎ মিরিয়মান থাকে। এই জন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই উক্তিটা যথেষ্ট হয়েছে। এবং যথেষ্ট হয়েছে কি উক্তিটা ছিল, যে পার্বত্য অঞ্চলে যত দ্রুত বেগে প্রবহমান এবং বার্ধক্য অবস্থায় শেষ শেষ পর্যায়ে নদী ততই মিরিয়মান, নদীর গতিবেগ ততই মিরিয়মান। এই উক্তিটা যথার্থ হয়েছে। তাহলে কিন্তু যথেষ্ট একটা বড় ধরনের ব্যাখ্যা এখানে আসলো, আমরা আলোচনা করতে পারলাম। আসলে মূলত কোনো প্রশ্নের উত্তর দিতে হলে
আমার এই যে বিষয়গুলো সম্পর্কে, এখানে কিন্তু নদীর পর্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং এটা জানলে অন্য প্রশ্নেরও উত্তর দেওয়া সম্ভব। যাই হোক, সবাইকে একটু স্টাফ শেয়ার করে দিই। সবাইকে অসংখ্য